স্বাগতম আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাস সেটা হচ্ছে ল্যাব ওয়ার্ড প্রসেসিং এর। আমরা একটু দেখবো, একটা স্ক্রিন শেয়ার করছি সবার সাথে, সবাই একটু লক্ষ্য করবে। হোপফুলি দেখা যাচ্ছে এবং সাউন্ড সম্ভবত ক্লিয়ার। আজকের যে লেকচার বলতে আজকের যে ল্যাব সেটা হচ্ছে যে স্টাডি অন ডিফারেন্ট, সবাই মাইক্রোফোনগুলি বন্ধ করব। সেটা হচ্ছে যে স্টাডি অন ডিফারেন্ট ল্যাবরেটরি ইকুইপমেন্টস অফ ওয়ার্ড প্রসেসিং ল্যাবরেটরি। আমরা ল্যাবরেটরিতে যে সমস্ত ইকুইপমেন্টস রয়েছে সেগুলো সম্পর্কে জানবো এবং সেগুলোর মেইনটেনেন্স সম্পর্কে জানবো। আজকের এই ল্যাবের উদ্দেশ্যটা কি? টু নো দ্য ডিফারেন্ট কেমিক্যালস এন্ড ইকুইপমেন্টস ইউজড ইন ওয়ার্ড প্রসেসিং ল্যাবরেটরিজ। কেমিক্যাল সম্পর্কে এতটা জানবো না, কিন্তু যে সমস্ত ইকুইপমেন্টস গুলি ইউজ করা হয় সেগুলো সম্পর্কে জানবো। নেক্সট যেটা হলো আমাদের যে আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ডিফারেন্ট টাইপ অফ টেস্ট ক্যারিড আউট ইন ফিজিক্যাল, কেমিক্যাল এন্ড ফিজিক্যাল ল্যাবে যে সমস্ত মেশিনারিজ ইউজ করা হয়, ফাংশন অফ ডিফারেন্ট মেশিনারিজ ইউজড ইন, ওকে, এবং সেই সাথে ফাংশন গুলি সম্পর্কে আমরা জানবো। ওকে, তো এখানে সবার আনইউজুয়াল সাউন্ড গুলি বন্ধ করি প্লিজ। ওকে, সো প্রথমে যদি আমরা চলে যাই ডাইং ল্যাবের ক্ষেত্রে, যেহেতু সেই হিসেবে আমাদের ওয়ার্ড প্রসেসিং ল্যাবরেটরি বলবো, এটাই সবচেয়ে বেশি, বা কালারেশন ল্যাবরেটরি বলবো। ডাইং শব্দটার থেকে এই শব্দগুলোই বেশি ভালো শোনায়, শ্রুতিমধুর শোনায়। সো ওয়ার্ড প্রসেসিং ল্যাবরেটরি বা কালারেশন ল্যাবরেটরি দুটি ভাগে ভাগ করতে পারি আমরা। কেমিক্যাল ল্যাবরেটরি, যেটাকে কালার ল্যাব বলা হচ্ছে, এবং ফিজিক্যাল ল্যাবরেটরি, যেটাকে টেস্টিং ল্যাবরেটরি বলা হচ্ছে। তো সেই দুটো ল্যাবরেটরি ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে থেকে থাকে। আমরা যদি একটু দেখে থাকি যে আমাদের অনেকেরই হয়তো অভিজ্ঞতা আছে কাজ করার এই দুটো ফ্যাক্টরিতে, দুটো ল্যাবে। তো সেই মেশিনগুলো সম্পর্কে আজকে আমরা একটু জানবো। তো প্রথমে যদি আমরা চলে আসি কেমিক্যাল ল্যাবরেটরি অথবা কালার ল্যাবে, তো কালার ল্যাবের কাজ কি? কালার ল্যাবের কাজ হচ্ছে যে স্যাম্পল ডেভেলপ করা, অর্থাৎ রেসিপি ডেভেলপ করা। তাই তো অনেকে হয়তো তোমরা এখানে আছো যারা কালার ল্যাবে অলরেডি কাজ করেছো, আবার অনেকে আছে যারা কাজ করে নাই। সো এখানে যদি আমরা সর্বপ্রথম যে মেশিনটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব, সেটা হচ্ছে যে স্যাম্পল ডাইং মেশিন। প্রথমে যদি আমরা দেখি যে স্যাম্পল ডাইং মেশিনের ক্ষেত্রে আমরা কি করি, সাধারণত স্যাম্পলকে ডাইং করে থাকি। ছোট ছোট স্যাম্পলকে ছোট ছোট বেসিসে, আসলে বাল্ক প্রোডাকশনে তো বড় বড় ব্যাচ করা হয়। তো এই ছোট ছোট, অর্থাৎ শেড যখন মেলে না বা একটা রেসিপি ডেভেলপ করতে হয় নতুন, তখন কিন্তু আমরা সাধারণত স্যাম্পল ডাইং মেশিনটা ইউজ করতে থাকি। এখানে 5 গ্রাম থেকে শুরু করে কত 20 গ্রাম পর্যন্ত স্যাম্পল সাধারণত ডাইং করে থাকে। তো এই স্যাম্পল ডাইং মেশিনের যদি আমরা বলি যে ফাংশনটা কি, স্যাম্পল ডাইং মেশিনের স্যাম্পল ডাইং করা বা কালার ডেভেলপ করা। তো এটার স্যাম্পল ডাইং মেশিন দুটো রয়েছে, একটা হচ্ছে অ্যাটমসফেরিক ডাইং মেশিন, যেটা ওয়াটার দিয়ে হিটিং করা হয়, আর একটা হচ্ছে হাই টেম্পারেচার হাই প্রেসার ডাইং মেশিন। তো ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে ওয়াটার অ্যাটমসফেরিক যেটা মেশিন সেটা অ্যাভেলেবল। হাই টেম্পারেচার হাই প্রেসার কিছু ফ্যাক্টরিতে আছে, ভালো ভালো, হয়তো অনেকের ফ্যাক্টরিতেই দেখে থাকবে। তো আমাদের নর্দার্নের ল্যাবে যেটা রয়েছে সেটা কিন্তু ওয়াটার হিটিং অ্যাটমসফেরিক স্যাম্পল ডাইং মেশিন। সো স্পেসিফিকেশনের ক্ষেত্রে যদি আমরা ব্র্যান্ড নেম লিখি, আমাদের অনেকগুলো ব্র্যান্ড নেম রয়েছে। ম্যাথিস থেকে শুরু করে সুইজারল্যান্ড, রোটা ওয়াশ, বিভিন্নটা বেশি ইউজ করা হয়। ওকে, তো এখানে নাম্বার অফ পটের পরিমাণ যদি আমরা চিন্তা করি, সেটা বিভিন্ন ক্যাটাগরির হতে পারে। 8, 6, 4 বিভিন্ন ক্যাটাগরি হতে পারে এই পটগুলো, নাম্বার অফ পট। আমি সর্বোচ্চ 24 পর্যন্ত পট পর্যন্ত ইউজ করা হয়, আরো বেশি ইউজ করা যায় যদি স্পেসিফিকেশন করে নেওয়া হয় বা ফিচার করে নেওয়া হয়। ক্যাপাসিটি সাধারণত এই পটগুলোর 200 মিলি থেকে 500 মিলি পর্যন্ত হয়ে থাকে। অপারেটিং সিস্টেম কনভেনশনাল অথবা প্রোগ্রামেবল, এখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রোগ্রামেবল অপারেটিং সিস্টেম থাকে। সো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, একটা স্যাম্পল ডাইং মেশিনের ছবি, ঠিক আছে? এই স্যাম্পল ডাইং মেশিনটা হয়তো সবার অনেক ক্ষেত্রেই থেকে থাকবে, অ্যাটমসফেরিক মেশিন যেটা, এবং এটা হচ্ছে হাই টেম্পারেচার হাই প্রেসার মেশিন। ভিতরটা এরকম, এই পটগুলি এখানে লাগানো হয়। সো স্যাম্পল ডাইং মেশিন। ওকে, স্যাম্পল ডাইং মেশিন এখন সবচেয়ে ম্যাক্সিমামই প্রোগ্রামেবল। এই ছিল স্যাম্পল ডাইং মেশিন সম্পর্কে কথা, ছোট ছোট স্যাম্পল ডেভেলপ করার জন্য। এরপরেই যেটা মেশিনটা সবচেয়ে বেশি ইউজ করা হয় সেটার নাম হচ্ছে ডাটা কালার স্পেকট্রোফটোমিটার। ডাটা কালার স্পেকট্রোফটোমিটার এই মেশিনটা তোমরা সবাই দেখে থাকবে যে ল্যাবের পাশ ফেল সেট মেলে কি মেলে না, সিএমসি ভ্যালু এগুলো বের করা হয়, ল্যাব ডিপ বের করা হয়, অর্থাৎ রেসিপি ক্যালকুলেট করা হয়, তারপর কে বাই এস ভ্যালু বের করা হয় যে আলটিমেট ঠিক আছে কিনা, সেটার জন্য আমরা ডাটা কালার স্পেকট্রোফটোমিটার বলছি। এটার ফাংশনটা কি? রেসিপি ডেভেলপমেন্ট ফ্রম স্ট্যান্ডার্ড স্যাম্পল, চেক সিএমসি ভ্যালু অফ দ্য স্যাম্পল এন্ড ইভালুয়েট ইট। আমরা ফ্যাক্টরি মেশিন থেকে সিএমসি ভ্যালু বের করে থাকি। স্পেসিফিকেশনটা কি? ব্র্যান্ড নেম যদি বলি, ডাটা কালার আইটিমা বিভিন্ন খানে হতে পারে, কনভেনশনাল অ্যান্ড পোর্টেবল, টু টাইপস পাওয়া যায়।
এটা কনভেনশনাল টাইপ এবং এটা পোর্টেবল টাইপ, আমরা দুটো দেখতে পাচ্ছি। তো এই কনভেনশনালের ক্ষেত্রে আমরা কি করা হয়, কনভেনশনালের ক্ষেত্রে কিন্তু ক্যালিব্রেশন করতে হয়। প্রথমে ক্যালিব্রেশন করে এই যে এখানে আমরা দেখতেছি এটাকে টেনে এখানে কিন্তু স্যাম্পলটা দিয়ে আমরা এখানে ক্যালিব্রেট বা ক্যালকুলেশন করতে পারি। আমাদের সিএমসি ভ্যালু, পাস ফেল থেকে শুরু করে রেসিপি সবকিছু করতে পারি। তো এটা যখন এটা কনভেনশনাল, এরপরে কিন্তু প্রোগ্রামেবল কিছু বের হয়েছে যে যেগুলো ক্যারি করা যায় আসলে হ্যান্ড, হ্যাঁ এগুলো প্রোগ্রামেবল, এটাও প্রোগ্রামেবল। তো এখানে কিছু হ্যান্ড ক্যারি করা যায় এরকম, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি প্যান্টন বুক থেকে। এইটা ব্যবহারের নিয়মাবলী এটার দুই ধরনের হয়। একটা হচ্ছে কোন রেসিপি সেটা বলে দিবে, আর একটা হচ্ছে প্যান্টন বুক থেকে খুঁজে বের করে সেটার সাথে ডেল বাই ডেল ভ্যালু যেগুলো আমরা এখান থেকে বের করি সেটা কিন্তু এখান থেকেও বের করা যায়। প্রথমে এই যে প্যান্টন বুকটা রয়েছে সেই প্যান্টনটা স্ক্যান করে নিতে হয়। স্ক্যান করার পর তারপরে আমাদের যে স্যাম্পলটা সেটা স্ক্যান করতে হয়, ডেভেলপ স্যাম্পলটা। তারপর দুটো ডিফারেন্স থেকে আমরা এই মেশিন সহজে বলে দিতে পারি, যেটা আমরা এখানে করে থাকি। সো এটা চার্জিং করা হয়। এটা হচ্ছে মোস্ট আপডেটেড ডাটা কালার মেশিন এবং পকেট ডাটা কালার মেশিন। তারপরে যদি চলে যাই আমরা রোবোলব মেশিন, এই মেশিনটা হয়তো অনেকেই দেখে থাকবে যে কালার ল্যাবে ইউজ করা হয় সাধারণত পিপেটিং এর ক্ষেত্রে স্যার একটা। কথা শুনতে হ্যালো, পাচ্ছি না স্যার। কেন কথা শুনতে পাবো না? আমি তো তোমার কথা শুনতে পাচ্ছি। ওকে, দেখো একটা ক্লিয়ার শুনতেছি, কথা শুনতেছি। আচ্ছা ঠিক আছে, কথা বলো না তাহলে শুনতে পাবে। ওকে, তো রোবোল্যাব মেশিনের ক্ষেত্রে আমরা যদি একটু কথা বলি, যে রোবোল্যাব মেশিন সাধারণত কি টু প্রিপেয়ার দ্য ডাই সলিউশন বেসড অন রেসিপি অ্যামাউন্ট অফ ডাইং। আসলে আমাদের এক একটা স্যাম্পল শেড মিলানোর জন্য অনেকগুলো রেসিপি করতে হয়, অনেকগুলো রেসিপি করে সেগুলোকে ডাইং করে দেখতে হয় যে আলটিমেট ঠিক আছে কিনা। সো এই রোবোল্যাব মেশিনটা যেটা করে যে একই সাথে সে রোবোটিক হ্যান্ডের সাহায্যে প্রোগ্রামেবল অনেকগুলো স্যাম্পল পিপেট করতে পারে, যে এতটুকু এতটুকু ডাই লিকোয়ার সে নিয়ে নিয়ে অটোমেটিক্যালি পিপেট করতে পারে। পরবর্তীতে আমরা কি করি সেটা এখান থেকে নিয়ে সাধারণত ডাইং করে ফেলি দ্রুত। সো পিপেটিং এর ক্ষেত্রে আমরা যদি ম্যানুয়ালি পিপেটিং করতে যাই আমাদের হয়তো অনেক সময় লাগবে, কিন্তু যখন আমরা রোবোল্যাব মেশিনে পিপেটিং করব সেটা সহজেই হয়ে যাবে। সো এখানে ডাই সলিউশন প্রিপেয়ার করার জন্য আমরা রোবোল্যাব মেশিন ইউজ করে থাকি। অর্থাৎ একটা শেড বিলাইতে গেলে তো আমাদের অনেকগুলো রেসিপি ক্যালকুলেট করতে হয়, 4 থেকে 5টা বা কখনো আরো বেশি লাগে, যে আগে পিছে দিয়ে দেখি আমরা যে আসলে কোনটা মিলতেছে বা কোন শেডটা এর সাথে ম্যাচ করছে সেটা। তো সেজন্য আমাদের রোবোল্যাব মেশিন প্রয়োজন, রোবোটিক হ্যান্ডে চলে। ওকে, এটাও প্রোগ্রামেবল। এরপরে যদি আমরা কথা বলি সেটা হচ্ছে অটোমেটিক ওয়াশার ইউনিট এন্ড ড্রায়ার। এই মেশিনটা হয়তো তোমরা সবাই দেখে থাকবা, যে এটা কি বলা হচ্ছে যে অটোমেটিক ওয়াশিং ইউনিট এন্ড ড্রায়ার টু ওয়াশ দ্য ফেব্রিক ভেরি সিম্পল ভেরি কুইক ম্যানার এন্ড রেসপেক্ট টু দ্য নর্মাল ওয়াশিং। এটা সাধারণত দ্রুত ফেব্রিকটাকে ধোয়া এবং শুকানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে বাতাস প্রবাহিত করা হয়, এই বাতাস দিয়ে দ্রুত শুকানো হয়। এটা অনেকে ইউজ করে থাকলে দেখবা এটা যখন খুলবা তখন প্রচুর বাতাস এখান থেকে বেরোয়। হ্যাঁ, এটা ব্র্যান্ড এসজি এটলাসের হতে পারে, আরো অনেক হতে পারে। এটা সাধারণত অরিজিন ইউকে হয়ে থাকে, এখানে যে ছবিটা দেওয়া আছে অটোমেটিক ওয়াশার মেশিন। দেন আমরা যদি চলে যাই যে আমাদের বহুল প্রতীক্ষিত, সেটা হচ্ছে যে পিএইচ মিটার। আমরা সবাই জানি, আমরা কিন্তু সবচেয়ে বেশিরভাগ যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে পিএইচ মিটার। কোনো একটা স্যাম্পল সলিউশন, ডাই সলিউশন থেকে শুরু করে সবার পিএইচ বের করার জন্য কিন্তু আমরা এই মেশিনটা ইউজ করে থাকি। যদি স্যাম্পলটা ক্লিয়ার হয়ে থাকে, ডাই সলিউশনটা ক্লিয়ার হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে মেশিনটা ইউজ করি সেটা হচ্ছে স্ট্রিপ, নর্মাল পেপার স্ট্রিপ বা পিএইচ পেপারটা আমরা ইউজ করে থাকি। কিন্তু যখন ডাই সলিউশনটা কালার কন্টেইন করবে বা একটা কোনো কেমিক্যাল কালার কন্টেইন করবে, তখন কিন্তু সেই স্ট্রিপটা দিয়ে বা পিএইচ পেপারটা দিয়ে মেজার করা খুব ডিফিকাল্ট, বিকজ কি সেই ডাইয়ের কালারটা কিন্তু সেখানে লেগে যাবে সেই পেপার বা স্ট্রিপে, যার কারণে কিন্তু সেটা তখন দেখাটা একটা অসম্ভব হয়ে দাঁড়ায়। তো সেই জন্য আমাদের ডিজিটাল কিছু মেশিন রয়েছে পিএইচ মিটার চেক করার জন্য, যেমন ব্র্যান্ড হান্না আমরা এটা যেটা দেখতে পাচ্ছি। তো এটা দুই ধরনের হয়ে থাকে, পোর্টেবল এবং দুটোই ডিজিটাল। একটা হচ্ছে ল্যাবরেটরিতে থাকে আর একটা পোর্টেবল, অর্থাৎ ক্যারি করা যায়। তো এই দুটোকেই প্রথমে এটার একটা ইলেকট্রিক সার্কিট রয়েছে এবং একটা পোর্ট রয়েছে, দুটো পোর্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, একটা এবং দুটো। দুটো পোর্ট দিয়ে ক্যালিব্রেট করতে হয় প্রথমে, অর্থাৎ ক্যালিব্রেশন দুইটা করতে হয়, একটা পিএইচ 7 একটা পিএইচ 4 করে নিতে হয়, আর একটা পিএইচ 10 করা যেতে পারে। ক্যালিব্রেশন করে নেওয়ার পর এই সাবস্টেন্সটাকে যে কোনো সলিউশনে দিলে সেটা তার মানটা শো করবে। সো আমাদের ডাইং এর ক্ষেত্রে বা ফিজিক্যাল ল্যাবে এটা প্রচুর প্রয়োজন হয়। এরপরে চলে আসি আমরা কালার ম্যাচিং ক্যাবিনেট। এটা হয়তো তোমরা সবাই দেখে থাকবে যে কালার ম্যাচিং ক্যাবিনেটটা কি জিনিস, যে যেখানে আমরা কি করব, কালার ম্যাচ করব। অর্থাৎ আমাদের যে বিভিন্ন প্রকার লাইট রয়েছে, লাইট বক্স যেটাকে আমরা সোজা বাংলায় বলি, সেখানে আমরা শেড ম্যাচ করি, পিলিং অবজার্ভ করি, রাবিং অবজার্ভ করি, গ্রেডিং করি, অনেক কিছু করি।
তো ফাংশনটা কি যে বলা হচ্ছে যে color light box or color cabinet is widely used textile laboratories to check different and after textile like color fastness can get color fastness to light etc. সবকিছুই হতে পারে, অর্থাৎ লাইটের সাহায্যে যেগুলোকে আমরা ইভালুয়েট করি সেগুলো এখানে করা যায়। ব্র্যান্ড টেক্সটাইলস ভেরিভাইট, তবে ভেরিভাইটটি সবচেয়ে ব্যবহৃত হয়, তোমাদের অনেকের ফ্যাক্টরিতে হয়তো আছে। তো এখানে লাইট সোর্স গুলো ইম্পর্টেন্ট, কি কি লাইট সোর্স এখানে থাকে আমরা যদি একটু দেখি যে D65 যেটাকে আমরা আর্টিফিশিয়াল ডে লাইট বলছি, এটা কিনতে পাওয়া যায়। তারপরে রয়েছে TL84, TL84 যেটা সেটা হচ্ছে স্টোর লাইট, TL84 অথবা TL83। তারপরে রয়েছে টাংস্টেন ফিলামেন্ট লাইট, তারপরে রয়েছে ইউভি লাইট বা আল্ট্রাভায়োলেট লাইট, সেটা সাধারণত ফেব্রিকে কি যে ম্যাটেরিয়াল গুলো আছে কিনা সেগুলো দেখার জন্য আমরা আল্ট্রাভায়োলেট লাইট ইউজ করি, যে ওবি অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট আছে কিনা সেটা দেখার জন্য ইউজ করে থাকি। আমাদের সাধারণত সবচেয়ে বেশি ইউজ করা হয় D65 লাইট। আমাদের বিভিন্ন বায়ারের ক্ষেত্রে বিভিন্ন রিকমেন্ডেশন রয়েছে, যেমন কেউ D65 এ চায়, আবার কেউ চায় TL83 বা TL84, যেমন H&M বায়ার আছে তারা TL84 বা TL83 তে ম্যাচিং চায়। আবার ইউভিতে আমরা কোনো অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট আছে কিনা সেগুলো, ওবিএ ম্যাটেরিয়াল আছে কিনা সেগুলো চেক করে থাকি। তো এই যে লাইট গুলো রয়েছে আমাদের, সেই লাইট গুলো কিন্তু রিপ্লেসেবল, তো এগুলো কিনতে পাওয়া যায়। এটা ডিপেন্ড করে যে কত ঘন্টা জ্বলবে সেটার উপর। সো এখানে আমরা একটা প্যান্টন বুক দেখতে পাচ্ছি, একই সাথে এখানে পিলিং থেকে শুরু করে সবগুলোই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে চেক করা হয়। এটা ছিল আমাদের কালার ম্যাচিং ক্যাবিনেট অথবা লাইট সোর্স অথবা লাইট বক্স যেটাই বলি না কেন। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শেকার বাথ অথবা শেকিং মেশিন। তো এটাও ফিজিক্যাল ল্যাবে থাকে, আমরা সবাই জানি যে এখানে কন্টেনার, এখানে পানি দেওয়া হয় এবং এখানে আমার যে পটগুলি আছে সেগুলো বসে এটাকে পুরোটাকে ঝাঁকানো হয়, এটা পুরোটাই একবারে রোটেট করবে। পানির পিএইচ কন্ট্রোলের জন্য এটা করা ফ্যাব্রিকের পিএইচ। না না না, ফেব্রিকের পিএইচ বের করা হয় এটা দিয়ে, তো সেটা শুধু ফেব্রিকের পিএইচ বের করার জন্য ব্যবহৃত হলেও এটার আরো অনেক ফাংশন আছে। যেমন এটা দিয়ে কি কি ফাংশন, ইট ক্যান অলসো ডাই দ্য ফেব্রিক আন্ডার অ্যাটমসফেরিক টেম্পারেচার, 100 ডিগ্রি টেম্পারেচারের ভিতরে এখানে ডাই করতে পারবে। আপনার ডাইং সোপিং এখানে করা যাবে, পিএইচ টেস্ট করা যাবে। হ্যাঁ, শুধুমাত্র যে পিএইচ করা যাবে এমনটা নয়। ওকে, এটার ব্রান্ড র্যাপিড ল্যাব, অরবিট টাইপস, অরবিটাল টাইপ এন্ড রেসিপ্রোকাল টাইপ। দেখো এটা হচ্ছে অরবিটাল টাইপ, অর্থাৎ এই পাশে যাওয়া আসা করবে, আর এটা হচ্ছে রেসিপ্রোকাল টাইপ, অর্থাৎ এটাই ঘুরবে এখানে পুরোটাই। হ্যাঁ, এটা দুই ধরনের হয়ে থাকে। ওকে, দেন আমরা যদি চলে আসি ফিজিক্যাল ল্যাবরেটরিতে, তাহলে আর কি কি, ও সরি, এতক্ষণ এগুলো ফিজিক্যালও ব্যবহার করা যায় আবার কেমিক্যালও ইউজ করা যায়। ফিজিক্যাল ল্যাবরেটরিতে যে সমস্ত মেশিন ব্যবহার করা যায় সেগুলো কি কমন টেস্ট, আগে টেস্ট গুলো সম্পর্কে জানা উচিত আমাদের, যেমন ডাইমেনশনাল স্টেবিলিটি, পিলিং টেস্ট, রাবিং টেস্ট, জিএসএম, কালার ফাস্টনেস টু লাইট, কালার ফাস্টনেস টু ওয়াটার, কালার ফাস্টনেস টু ওয়াশিং, কালার ফাস্টনেস টু পাসপিরেশন, কালার ফাস্টনেস টু সালাইভা, কালার ফাস্টনেস টু ইউলাইন, ফেনোলিক ইউলিং বা ইউলিং এক্সেট্রা আমরা এখানে করে থাকি। ইউলিং যেটা জিএসএম কাটার, ফার্স্ট অফ অল এটা সবাই আমরা চিনি যে জিএসএম কাটার আমাদের সাধারণত জিএসএম এর জন্য এটা বিভিন্ন ডায়ার হতে পারে, সেটার উপর বেস করে আমরা এখানে ক্যালকুলেশন করি। এখানে অনেকগুলো ব্লেড আছে যেগুলো রিপ্লেসেবল, আমাদের বাজারে যে ব্লেড পাওয়া যায় সেটা লাগিয়েও কাজ করা যায়। স্যাম্পলটাকে লাগিয়ে এখানে কি এটা প্রেস করে ধরে ঘোরাতে হয়, তাহলে কি স্যাম্পলটা কেটে যায়, এবং তারপর আমরা সাধারণত এই ডিজিটাল ব্যালেন্সে ওজন করে আমাদের জিএসএমটা নির্ণয় করে থাকি। মাঝে মাঝে লুব্রিকেন্ট দিতে হয়। এই যে নবগুলো দেখতে পাচ্ছ এখানে খুলে এটাকে রিপ্লেস করা যায় ব্লেডটাকে, তারপর আবার নতুন ব্লেড ঢুকিয়ে দেওয়া হয়। বিশেষ করে যারা ফিনিশিং এ কাজ করে তারা সবসময় ফেব্রিকের জিএসএম কাটে, তোমরা ফ্যাক্টরিতে গেলে লক্ষ্য করবে। তারপরে চলে আসবো আমরা আমাদের কি রাবিং টেস্টার আর ক্রক মিটার। এই রাবিং টেস্টার বা ক্রক মিটারটা কি, যে রাবিং টেস্টার স্যাম্পল মেজার দ্য কালার ফাস্টেস্ট প্রপার্টিস, যে একটা মনে করো ডাইট ফেব্রিক, সেই ডাইট ফেব্রিকের কালারটা ঘষলে পরে উঠে যাবে কিনা, তো এই সেটা অর্থাৎ কোনো কিছুর সাথে ঘর্ষণ হলে কালারটা উঠবে কিনা সেটার জন্য, সেই টেস্ট করার জন্য আমরা সাধারণত এই রাবিং টেস্টার অথবা ক্রক মিটারটা ইউজ করে থাকি। তো এই রাবিং টেস্টারটা ক্রক মিটার বা ক্রক মিটারটা কিরকম, সাধারণত যে আমি ছবিতে দেখতে পাচ্ছি জেমস হিল বা টেস্টেক্স যে কোনো ব্র্যান্ডেরই হতে পারে, রাবিং হেড ডায়ামিটার 16 মিমি প্রায়, ঠিক আছে। তো এই যে এখানে একটা নব রয়েছে আমাদের, তারপর ভার্টিক্যাল প্রেসার, এখানে যে প্রেসারটা থাকে সেটা হচ্ছে +- 9 নিউটন, এন্ড রাবিং হেড ট্রাক +- 4 মিমি এই হেডটা। ডাইমেনশন সাধারণত 660, 160, 215 লেন্থ উইডথ হতে পারে, ওয়েট সাধারণত 6 কেজি,
রাবিং ক্লথ গ্রে স্কেল, অ্যাক্সেসরিজ আরো সাথে লাগবে, এখানে রাবিং ক্লথ লাগবে যেটা দিয়ে আমরা সাধারণত রাবিং করব, এবং সেই টেস্টটা মেজার করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গ্রে স্কেল, যেটা দিয়ে আমরা টেস্ট দেখব। সো এখানে কি কি থাকছে মেশিনের আমরা যদি একটু দেখি, যে বেস অফ দ্য ইনস্ট্রুমেন্ট, তারপরে রয়েছে রাবিং ক্লথ বা রাবিং নব, যেখানে কাপড়টা লাগিয়ে আমরা যেটা স্যাম্পলের উপর ঘষবো, রাবিং ফিঙ্গার যেটা বলছি, ফিঙ্গারে একটা কাপড় ইমারি ক্লথ লাগাতে হয়, তারপর রয়েছে বেস অফ দ্য ইনস্ট্রুমেন্ট, ওকে, স্পেসিমেনটা এখানে লাগাতে হয়, লাগিয়ে টানতে হয়, তোমরা সবাই দেখেছো অনেকেই, এটা ক্লিপ যেন ফেব্রিকটা নড়ে না যায়, এবং এখানে টোটাল প্রেসার যেটা থাকে সেটা হচ্ছে, ওয়েট যেটা থাকে সেটা হচ্ছে 9 নিউটন। সো এটা হ্যান্ডেল ধরে 10 টাইমস টানতে হয়, তাহলে কি ফেব্রিকটা ঘর্ষণ ঘর্ষণ হবে। এটা দুই প্রকার হয়ে থাকে সাধারণত, একটা ড্রাই ওয়েট, একটা এমনি ড্রাই রাবিং, একটা ওয়েট রাবিং। ড্রাই রাবিংটা শুধুমাত্র নবে ফেব্রিকটা লাগিয়ে ফেব্রিকের উপর 10 টাইমস ঘষতে হবে, তাহলে কি পরিমাণ কালার সেখানে উঠছে বা উঠছে না। আর একটা হচ্ছে ভিজিয়ে, তারপর সেটা আমরা কি করব, আমাদের যে লাইট বক্স ছিল উপরে সেই লাইট বক্সে গিয়ে দেখব। ওকে, তো এখানের মেইনটেনেন্স বলতে এই যে রোটেশন গুলি, এবং এটা সাধারণত নবটা যদি বেশি হয় তাহলে সেটা ক্ষয়ে যেতে পারে, সো এই ক্ষেত্রে কিছু কেয়ার নেওয়া দরকার। এখানে মোটামুটি একটা রাবিং মিটার মান্থলি মেইনটেনেন্স করলেই হয়, এ ধরনের কোনো মেইনটেনেন্স এখানে দরকার নাই। এরপরে যদি আমরা চলে আসি অ্যাবারশন আর পিলিং টেস্টার, অ্যাবারশন অথবা পিলিং টেস্টার আমরা সবাই দেখেছি বা নাম শুনেছি। তো অ্যাবারশন পিলিং টেস্টার নানা প্রকার হয়, আমরা সাধারণত ফ্যাক্টরিতে যেটা সবচেয়ে বহুল প্রচলিত সেটা আইসিআই পিলিং বক্স এবং মার্টেন্ডাইন পিলিং টেস্টার। কার ফ্যাক্টরিতে কোনটা আছে জানি না। আইসিআই পিলিং বক্স এবং মার্টেন্ডাইন পিলিং টেস্টার দুটোর উদ্দেশ্য একই, যে এখানে হচ্ছে পিলিং মানে ঘর্ষণের ফলে ফেব্রিকে কোনো পিল ফরমেশন করছে কিনা বা কোনো প্রজেক্টিং ফাইবার গুলো ফেব্রিকের গায়ে ফুটে উঠছে কিনা সেটার জন্য আমরা অ্যাবারশন বা পিলিং টেস্টার ইউজ করে থাকি। তো মার্টেডাইন টেস্টার ক্ষেত্রে, অ্যাবারশন টেস্টারের ক্ষেত্রে কি করা হয়, এই যে নবগুলি দেখতেছো এখানে ফেব্রিক গুলো লাগিয়ে ঘষা হয়, অর্থাৎ দুইটা ফেব্রিকের সাথে এখানে একটা ক্লথ থাকে, সেই ফেব্রিকের সাথে ঘষা হয় 5,000 টাইমস বা আরো অ্যাকর্ডিং টু দা রিকোয়ারমেন্টস অনুসারে, যে ঘষার পর দেখা হয়, অ্যাক্সেস করা হয় যে কি পরিমাণ প্রজেক্টিং ফাইবার বা প্রজেক্টিং প্রোট্রুডিং ফাইবার গুলো উপরে উঠছে সেটা দেখা হয়, সেটা দেখে পিলিংটা মেজার করা হয়। এটার ক্ষেত্রে যেটা করা হয়, একটা টিউবে কি করা হয়, একটা টিউবে স্যাম্পলটাকে ঢোকানো হয়, একটা এরকম টিউব থাকবে, টিউবে স্যাম্পলটাকে মাউন্টেড করা হয়, স্যাম্পলটাকে মাউন্টেড করিয়ে এরকম চারটাতে চারটা চারটা করে, ঠিক আছে, অথবা কমও দিতে পারে বেশি দিতে পারে, তাহলে এর ভিতরটা কিরকম, এর ভিতরটা সিরিজ কাগজের মতো, সিরিজ কাগজ তোমরা নিশ্চয়ই দেখেছো, এই সিরিজ কাগজের মতো, এটা খুলে ওই যে স্যাম্পল গুলো প্রিপারেশন করা হলো সেগুলো দিয়ে দেওয়া হয়, এবং এটাকে রোটেশন করানো হয়। ইটস 5,000 টাইমস অর মোর, যেটা যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টস অনুসারে এটা প্রচন্ড গতিতে ঘুরে। তো সেখানে এই স্যাম্পলটা ইমারি ক্লথের সাহায্যে সংস্পর্শে বা কন্টাক্টে আসে, কি প্রজেক্টিং ফাইবার গুলো বেরিয়ে আসে, অর্থাৎ তাহলে যে ফেব্রিক যত খারাপ সেটার প্রজেক্টিং ফাইবার গুলো তত বেরিয়ে আসবে বা প্রোট্রুডিং ফাইবার গুলো তত বেরিয়ে আসবে। এবং পাশে যে মেশিনটা দেখছি সেটা আমাদের কনভেনশনাল পিলিং মেশিন, এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের আগে ব্যবহৃত হতো। তো এখানেও দেখো এই যে ইমারি সারফেসটা কিন্তু রয়েছে, এবং একটা ফ্যানের বা একটা আম, চরকার মতো সেটা দিয়ে কিন্তু আমরা ফেব্রিকটাকে কি করছি, এখানে ঘোরাচ্ছি, ঘুরাইলে কি একইভাবে কিন্তু এখানেও রোটেশন দেওয়া হয়, যে ফেব্রিকের সারফেসের যে সমস্যাটা বা সারফেসের যদি কোনো সমস্যা ঘোরানোর ফলে অ্যাবারশনের ফলে যে প্রবলেমটা ক্ষতিটা হওয়ার কথা সেটা ফুটে ওঠে, এবং আমরা অ্যাক্সেস করে দেই এবং বায়ারকে বলি যে কিরকম হবে। তো সাধারণত বিভিন্ন বায়ার বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট চেয়ে থাকে রাবিং এর, সরি, পিলিং এর জন্য। তো এটা সিভিসি ফেব্রিকের ক্ষেত্রে সাধারণত চেক করা হয়, যেহেতু সিভিসি ফেব্রিক টু টাইপস এর ফেব্রিক, একটা কটন পলিস্টার, সেই ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং যত শর্ট ফাইবার ফেব্রিকের ভিতরে থাকবে সেই ক্ষেত্রে প্রজেক্টিং বা পিলিংটা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখানে স্পেসিফিকেশন যদি দেখি, আইসিআই পিলিং এন্ড স্ন্যাগিং টেস্টার মাঝখানেরটা, যে স্পিড 60 আরপিএম আরো বাড়ানো যাবে, স্যাম্পল সাইজ 125 রিভলিউশন মেড 1800 টাইমস সাধারণত দেওয়া হয়, নাম্বার অফ হোল্ডিং ক্যাপাসিটি 16, অর্থাৎ 4 চোখ 16, চারটা চারটা করে। মার্টাইডাল পিলিং টেস্টার যদি আমরা বলি, স্পিড প্রায় 47.5 আরপিএম, স্যাম্পল সাইজ ডায়ামিটার 140 মিমি, যেটা আমরা দেখলাম এই যে 140 মিমি। ওকে, তারপরে রয়েছে কি, যে বলা আছে রিভলিউশন মেড 10 টাইমস, অর্থাৎ রিভলিউশন তুমি যত সেট করবা তত চাইবে, তোমার বায়ার যত চাই তত দিতে হবে। নাম্বার অফ স্যাম্পল হোল্ডিং ক্যাপাসিটি 9টা নব আছে, 9টা তো করা যাবে। এরপরে রয়েছে র্যান্ডম টাম্বলিং সেন্টার, শেষেরটা যেটা আমার কথা বললাম, এই যে র্যান্ডমটা,
র্যান্ডম টাম্বলিংটাতে কি করা হচ্ছে, স্পেসিফিকেশনটা কি, যে স্পিড 1200 আরপিএম এর মতো হয়, স্যাম্পল সাইজ সাধারণত 105 থেকে 105, নাম্বার অফ স্যাম্পল হোল্ডিং 16 অ্যান্ড মিনিট 30 টাইমস। তো এখানে যে সমস্যাগুলি হয় সেটা হচ্ছে যে এই ফেব্রিকটাকে চেঞ্জ করতে হয়, যে ভেলভেট ফেব্রিকটা রয়েছে আমাদের পিলিং এর জন্য, সেটা অ্যাবারশনের জন্য সেই ফেব্রিকটাকে চেঞ্জ করতে হয় মাঝে মধ্যে, এবং এছাড়া ওজনগুলো ঠিকঠাক রাখে নিতে হয়। দিস ইজ অলসো প্রোগ্রামেবল। সো এবং এটাও প্রোগ্রামেবল এই ক্ষেত্রে যে এর এবং এর ভিতরে যে ইমারি সারফেসটা রয়েছে সেটা মাঝে মাঝে চেঞ্জ করতে হয়। অবশ্যই সবগুলোই মোটরের সাহায্যে চলে, ইলেকট্রিসিটি লাগে। ওকে, এরপরে আমরা যদি চলে যাই, আমরা চলে যাব পাসপিরেশন টেস্টার অথবা পাসপাইরোমিটার। তোমরা দেখে থাকবে পাসপিরেশন টেস্টের জন্য আমরা সাধারণত এটাকে ইউজ করে থাকি। পাসপিরেশন টেস্টটা কি, আমাদের ঘামের ফলে আমাদের ডায়েট ম্যাটেরিয়ালের কালারটা উঠে যাবে কিনা সেজন্য এই টেস্টটা করার জন্য, অর্থাৎ ঘামের ফলে চলে যাবে কিনা সেজন্য যে মেশিনটা ইউজ করি সেটার নাম হচ্ছে পাসপাইরোমিটার। এটার সাথে আরো একটা লাগে পাসপাইরোমিটারের সাথে, সেটা হচ্ছে ওভেন লাগে। বিষয়টা কিরকম, আমাদের কৃত্রিম ঘাম তৈরি করতে হয়, কৃত্রিম ঘাম তৈরি করে ফেব্রিকটাকে ট্রিট করতে হয় যে আসলেই ফেব্রিকটার ঘামের ফলে থাকছে কি থাকছে না। তো সেটা সাধারণত ছেলেদের ঘাম এবং মেয়েদের ঘাম দুই প্রকার হয়ে থাকে। তো স্পেসিফিকেশনের ক্ষেত্রে আমরা একটু দেখবো যে স্পেসিফিকেশনের ক্ষেত্রে এটিটিসি ওয়েট, এটিটিসি এটিসিসি এর সাধারণত এই ধরনের মেশিন প্রোভাইড করে থাকে ওয়াইড হিসেবে। দুটো মেথড অনুসারে ওয়াইড হয়, একটা হচ্ছে 4.50 কেজি বা এখানে 10 পাউন্ড দেখতেছি, এবং এটিসিসি ওয়াইড এক্সট্রা আইএসও যদি সহ হয় সেক্ষেত্রে 5 কেজি ম্যাচ করতে হয়। সেজন্য এখানে এই যে উপরের প্লেটটা সেটা দিয়ে দেওয়া হয়, অর্থাৎ এটা রিমুভেবল, এটা সহ দিলে আইএসও হবে, এটা সারা দিলে আইএস এটিটিসি, অর্থাৎ যেটা যখন প্রয়োজন সেটাতেই করা যাবে ওজনটা। তারপর অ্যাক্রাইলিক প্লেটস রয়েছে আমাদের, প্যাক অফ 21, এখানে অনেকগুলো অ্যাক্রাইলিক প্লেট রয়েছে। আমাদের স্যাম্পলটা কি করতে হয়, একটা করে অ্যাক্রাইলিক প্লেটের মাঝখানে মাঝখানে দিয়ে দিতে হয়। 20 প্লাস্টিক বেসিনস রয়েছে। সো ডাইমেনশন অফ দ্য লেন্থ কত, লেন্থ হচ্ছে 470, ওয়েট 27 এন্ড হাইট 20 মিটারের মতো। ওকে, তো প্রথমে কি করতে হবে, স্যাম্পল এই যে অ্যাক্রাইলিক প্লেট গুলো দেখছো, অ্যাক্রাইলিক প্লেট মনে করো অ্যাক্রাইলিক প্লেটের মাঝখানে মাঝখানে দিয়ে দিতে হবে। তোমরা যারা টেস্ট করছো তারা তো জানোই, এটা একটা অ্যাক্রাইলিক প্লেট, স্যাম্পলটা এখানে দিয়ে দিলাম। কোন স্যাম্পল, কৃত্রিম ভাবে তৈরি ঘামে চুবানো স্যাম্পল। এরপর আবার আরেকটা অ্যাক্রাইলিক প্লেট দিয়ে দিলাম, তারপর আবার একটা স্যাম্পল দিলাম, তারপর আবার একটা অ্যাক্রাইলিক প্লেট দিয়ে দিলাম, আবার স্যাম্পল দিলাম, আবার অ্যাক্রাইলিক প্লেট দিয়ে দিলাম। ওকে, তারপর এই ওজনটা দিতে হয় অ্যাকর্ডিং টু দ্য আইএসও অথবা এটিসিসি যেটাই হোক না কেন। তারপর এইখানে আমার ওভেনে কন্ডিশনেট করতে হয় আমার টেম্পারেচারে। 35। হ্যাঁ, আমাদের যে স্বাভাবিক টেম্পারেচার আমাদের শরীরের, ঠিক আছে, এবং সেটাতে যেন ঘামের সেই পরিবেশটা সৃষ্টি হয়, ঠিক আছে, সেটাতে করে মোটামুটি রেখে 4 ঘন্টা বা কতক্ষণ রাখে অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্টস, সেই হিসাবে রেখে আমরা কি করি, বের করে তারপর গ্রেডিং করি যে এটার কতখানি কালার ফেডিং হলো, কতখানি কালার স্টাইনিং হলো, এগুলো। এরপরে নরমালি আমরা চলে যাব সেটা হচ্ছে ওয়াশিং মেশিনে। তো এই ওয়াশিং মেশিন হয়তো অনেকের বাসা বাড়িতেও আছে। তো টেক্সটাইলের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ডাইমেনশনাল স্টেবিলিটি মেজার করার জন্য। তো এটার ব্র্যান্ড গুলো আমরা দেখি সিমেন্ট, সিঙ্গার, ওয়ালটন, বিভিন্ন হতে পারে, 5 কেজি 10 কেজি এক্সেট্রা, আরপিএম 100 থেকে 1000, এটা যত আমি চাই। নর্মাল লন্ড্রি ওয়াশিং আমরা সাধারণত মোটামুটি ফ্যাক্টরি, সবগুলো ফ্যাক্টরি এটা ইউজ করে থাকি। তো এটার সমস্যা কি, সমস্যা হচ্ছে সার্কিটটা মাঝে মধ্যেই চলে যায়, এবং প্রোগ্রামেবল যেহেতু মাঝে মধ্যে প্রোগ্রামের সমস্যা হতে পারে, এই নব টপ গুলো কাজ করে বাট না অনেক সময়। ইলেক্ট্রোলাক্সও ইউজ করে বর্তমানে। হ্যাঁ, ইলেকট্রোলাক্স, ইলেক্ট্রোলাক্স। সেটা তো একটা মেশিন ব্র্যান্ড মাত্র, এখানে অনেক ব্র্যান্ড ইউজ করতে পারে, সেটা কোনো ইস্যু নয়, ঠিক আছে। ওকে, তো এটা দিয়ে আমরা সাধারণত ডাইমেনশনাল স্টেবিলিটি চেক করে থাকি, যে ফেব্রিকটা, যেমন বাজার থেকে কাপড় কেনার পর কি হলো, যে ফেব্রিক একটা গেঞ্জি কেনা হয়েছে সেটা উপরে উঠে গেছে অথবা নিচে বেড়ে গেছে, তো এই ধরনের কাপড়ের যে ডাইমেনশনাল চেঞ্জ যেন সেগুলো না হয় সেটার জন্য আমরা ওয়াশিং মেশিন ইউজ করে থাকি। এরপরে আমরা চলে যাব সেটা হচ্ছে লাইট ফাস্টনেস টেস্টারের জন্য, অনেক দামি একটা মেশিন। লাইট ফাস্টনেস টেস্টার মেশিনটা অনেক ফ্যাক্টরিতে নেই, অনেক টেস্টিং ল্যাবে নেই। তো লাইট ফাস্টনেস মেশিনের কাজটা কি, যে ডিটারমাইন দ্য লাইট ফাস্টনেস প্রপার্টিস অফ দ্য ইয়ার্ন। তো এটার ব্র্যান্ড সাধারণত জ্যামসিল, টেস্টেক্স, এটলাস্ট, কার ফ্যাক্টরিতে কি আছে আমি জানি না। তো যে সূর্যের আলোর প্রভাবে আমাদের ফেব্রিক থেকে, কাপড় থেকে কালারটা উঠে যাবে কিনা সেটার জন্য যেটা আমরা ইউজ করে থাকি সেটাকে
যে মেশিনের সাহায্যে সে টেস্ট করি সেটা লাইট ফাস্টনেস টেস্টার, এবং যে টেস্টটা করি সেটার নাম হচ্ছে লাইট ফাস্টনেস টেস্ট। এখানে আর্টিফিশিয়ালি লাইট সৃষ্টি জেনন আর্ক ল্যাম্প দিয়ে তৈরি করা হয়। এখানে স্যাম্পলটা রেখে 72 ঘন্টার মতো ঘোরানো হয়। দেখো, ঘোরানোর পর আমরা সাধারণত স্যাম্পলটাকে বের করে সেখানে অ্যাসেসমেন্ট করি। তো এটার জন্য আমরা যে গ্রে উল স্কেল ইউজ করে থাকি, আমাদের যে এতদিন আগে গ্রে স্কেল, স্কেল ফর কালার চেঞ্জ এবং কালার স্টেইনিং, সেটা কিন্তু এখানে ব্যবহার করা হয় না। এখানে কিন্তু ব্লু উল স্কেল নামে একটা স্কেল ব্যবহার করা হয়। স্কেলটা দেখতে অনেকটাই এরকম, এটা দিয়ে আমাদের গ্রেডিং করা হয়। তোমরা ইয়েতে পড়েছো, টিটিকিউসি তে পড়েছো কিভাবে করতে হয়। তো এটার স্পেসিফিকেশন যদি আমরা একটু দেখি, যে লাইট সোর্স 2500 ডব্লিউ কি বলা হচ্ছে, এয়ার কুলড ওয়াটেজ, এটা এয়ার কুলড জেনন আর্ক ল্যাম্প। এটা রিপ্লেস করা যায় 1500 ঘন্টা সাধারণত এটার ক্ষমতা থাকে, অর্থাৎ 1500 ঘন্টা জ্বলবে। টেস্ট টাইপ লাইট ডার্ক স্প্রে অনলি, যেরকমটা চাই। এক্সপোজার এরিয়া, টোটাল এক্সপোজার এরিয়া মানে হচ্ছে কতখানি এই যে এক্সপোজ করা যাবে, সেটা হচ্ছে 1370 সেন্টিমিটার স্কয়ার। টেস্ট পজিশন আইএসও হতে পারে, এটিটিসি হতে পারে, অর্থাৎ যেরকম ভাবে চাই। একটা ফ্লিপ ফ্লপ মোড যে কোনো মুডে হতে পারে। এক্সপোজার এরিয়া, টেস্ট পজিশন, আইএসও হিসেবে 145x45 মিমি যে স্যাম্পলটা যেটা তৈরি করবা। তারপর ইন্টিগ্রেটেড মনিটরিং সিস্টেম, রেডিওমিটার রয়েছে, রেঞ্জ রয়েছে এত থেকে এত। তারপর কত কি বলা হচ্ছে, র্যাক রোটেটিং স্পিড 5 রোটেশন পার মিনিটে হবে, যে ঘুরবে এটা। তারপরে রয়েছে আমাদের আর কি, টেস্ট চেম্বার হিউমিডিটি তো নরমাল আমাদের যেটা থাকার কথা, যে 70 ডিগ্রি এন্ড ডার্ক স্কেল 30, অর্থাৎ এক টেক্সটের জন্য এক একটা। টেস্ট চেম্বার টেম্পারেচার 25 থেকে 50। ব্ল্যাক স্টেন টেম্পারেচার, ব্ল্যাক প্যানেল টেম্পারেচার, ওয়াটার স্প্রে যদি চায় স্পেসিমেন সেক্ষেত্রে ওয়াটার স্প্রে। তারপর রিকভারি ক্যাপাসিটি, কালার টাচ স্ক্রিন, সাপ্লাইড স্ট্যান্ডার্ড অনুসারে যেটা হবে, যে চেম্বার ভিউইং উইন্ডো, এটা সাপ্লায়ার সাধারণত দিয়ে দেয়। তো আমরা আরেকটু রয়েছে আমাদের যে ল্যাম্প অ্যান্ড ল্যান্টার্ন স্পেসিফিকেশন। ইন টার্ম ডিসক্রিপশন, ল্যাম্প হচ্ছে 2500 ওয়াট আয়রন চ্যানেল অ্যান্ড এয়ার কুলড, ইনার ফিল্টার্স উইন্ডোজ অ্যান্ড কোয়ার্টার্স সিলিন্ডার, কোয়ার্টার্স বা কাঁচ জাতীয় এরকম কিছু তৈরি করা হয়। তো বিষয় যেটা হলো যে এখানে স্যাম্পল গুলোকে সেট করে অ্যাকর্ডিং টু দা এটিটিসি অথবা যে কোনো বায়ার যেভাবে চায় সেভাবে সেট করে এটা কি রোটেট করে। এর ভিতরে রয়েছে D65 জ্যানন আর্ক ল্যাম্প, সেটা দিয়ে কি হয়, কৃত্রিম সূর্যালোক তৈরি করা হয় এবং স্যাম্পলটাকে একটা নির্দিষ্ট পিরিয়ডে মাউন্টেড করে ঘোরানো হয় এবং তারপর সেই প্রভাবটা লক্ষ্য করা হয়। তো এই ক্ষেত্রে এই যে জ্যানন আর্ক ল্যাম্পটা রয়েছে সেটা রিপ্লেসেবল, এবং একই সাথে এখানে কিছু চেম্বার রয়েছে যে চেম্বার গুলো চেঞ্জ করা যায়, এটাও প্রোগ্রামেবল। এই হচ্ছে কথা। এটা উইকলি মেইনটেনেন্স করা বেটার, বা প্রিভেনশন, মেইনটেনেন্সের আগে যে প্রিভেনশন রয়েছে, চেক করা, যেটা লুক আউট করা, সেটা করা খুবই প্রয়োজন। ওকে, এবং পরবর্তীতে যদি আমরা একটু দেখি, ও আচ্ছা, আমাদের তো আজকে শেষ এইটুকুই। তো এই ছিল আজকে আমাদের ল্যাবের আমাদের যে মেশিন পত্রগুলো সেগুলো। তো প্রথম থেকে যদি আমরা আবার একটু দেখে নেই, এছাড়াও আরো হয়তো অনেক মেশিন রয়েছে, মোটামুটি কভার করার চেষ্টা করেছি। সো স্টাডি অন দ্য ল্যাবরেটরি ইকুইপমেন্টস ইন অয়েল প্রসেসিং ল্যাবরেটরি আমরা দুটো ভাগে ভাগ করছি। প্রথমত কেমিক্যাল কালার ল্যাব, দ্বিতীয়ত ফিজিক্যাল টেস্টিং ল্যাবের কথা বলছি। তো প্রথমত যদি আমরা কালার ল্যাবের কথায় আসি, যে প্রথমে ব্যবহার করা হয় স্যাম্পল ডাইং মেশিন, যেটাতে সাধারণত ডাইং করা হয় বিভিন্ন পটের মাধ্যমে এবং বিভিন্ন হিটিং এর মাধ্যমে। ওয়াটার হিটিং হতে পারে অথবা আয়ার হিটিং বা বিভিন্ন রে হিটিং হতে পারে। হাই টেম্পারেচার, হাই প্রেসার, পলিস্টারের ক্ষেত্রে ইউজ করা হয়। এটাতে 130 উঠানো যায় না, কিন্তু এগুলোতে যায়। তারপর হচ্ছে ডাটা কালার স্পেকট্রোমিটার, সাধারণত ডাটার ডাইট স্যাম্পলের পাস ফেইল, যে সিএবি ল্যাব, পাস ফেইল ঠিক আছে কিনা, সেট ঠিক আছে কিনা মেজার করার জন্য আমরা সাধারণত ডাটা কালার ইউজ করি। রেসিপি ফর্মুলেশনের জন্য ডাটা কালার ইউজ করে থাকি। ক্যালিব্রেশন নিডেড, অলওয়েজ ক্যালিব্রেশন করে টেস্ট করতে হয়। তারপর রয়েছে রোবোলেব মেশিন, যেটা সাহায্যে আমরা কি করি, যে আমাদের রেসিপি যেটা ক্যালকুলেট করা হয়েছে সেটা পিপেটিং করে থাকি, সাধারণত সলিউশন প্রিপারেশন করে থাকি। তারপরে রয়েছে আমাদের অটোমেটিক ড্রায়ার, দ্রুত শুকানোর জন্য অটোমেটিক ড্রায়ার ইউজ করে থাকি। তারপরে রয়েছে আমাদের পিএইচ মিটার। পিএইচ মিটারটা সাধারণত আমরা কি পিএইচ মেজারমেন্টের জন্য করে থাকি। হান্না মোস্টলি ইউজ করা হয়। কালার ফাস্টিং ম্যাচিং ক্যাবিনেট, এটা সবাই জানি যে লাইট গুলো সম্পর্কে, যেখানে কালার ম্যাচ করা হয়, অনেকগুলো লাইট রয়েছে।
তারপরে যদি আমরা চলে যাই শেকিং ওয়াটার বাথে ডাইং করা হয়, পিএইচ নির্ণয় করা হয়। তারপরে রয়েছে ফিজিক্যাল ল্যাবরেটরি মেশিনারিজ সমূহ, সেই মেশিনারিজ গুলো সম্পর্কে আমরা দেখলাম, যেমন জিএসএম কাটতে হয়, সেখানে ব্যালেন্স ম্যান্ডেটরি। তারপর রাবিং ক্রক মিটার দেখলাম। তারপরে যে অ্যাবারশন পিলিং টেস্টার, হ্যাঁ, 3 প্রকার আমরা মার্টেনডাইল, আইসিআই পিলিং এবং র্যান্ডম পিলিং টেস্টার রয়েছে আমাদের। তারপর রয়েছে পিলিং এন্ড স্ন্যাগিং টেস্টার, সেগুলোর স্পেসিফিকেশন আমরা দেখেছি মোটামুটি। তারপরে আমাদের চলে আসলো যে পাসপিরেশন টেস্টার বা পাসপাইরোমিটার, এটা যে কত নিউটন বল টল এগুলো একটু দেখতে হবে, ঠিক আছে, কন্ডিশন গুলো কি। তোমরা যখন টেস্ট পড়েছো হোপফুলি এগুলো জানো সব। ওয়াশিং মেশিন, দিস ইজ ভেরি সিম্পল। লাইট ফাস্টনেস টেস্টার। তো এই মোটামুটি ছিল আজকের লেকচারে আমাদের।